বলছিস? তোরা আমাকে লোভী আর সৎ মা বলতে পারলি? লোভী মাকে লোভী বলবো না তো কি বলবো? তুমি আমার বাবার হাতে সম্পত্তি দেখে আমার বাবাকে বিয়ে করেছো, শুধু কি তাই? আমার বাবাকে মেরে ফেলে এখন সব সম্পত্তির মালিক তুমি হয়েছো, তাহলে কি তুমি লোভী নাও? টুকির এমন কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর টুকিকে অনেক জোরে জোরে থাপ্পড় দেয়। দেখলি রাখি দাদা, আমাদের সৎমা আমাদেরকে মারলো। চলো আমরা এক মুহূর্তে বাড়িতে থাকবো না। ওরে তোরা কোথায় যাচ্ছিস? তোরা তোদের নিজের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস বলতো? ঠিক আছে, আমার সাথে যখন থাকতে চাস না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোরা তোদের নিজের খেয়াল রাখিস। এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায় আর টুকি রকি টুনিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়া দেখে অনেক খুশি হয়। অন্যদিকে টুনি বন ছেড়ে অন্য বনে চলে যায়। বাড়িতে কেউ আছো? আমাকে একটু পানি দাও না, আমার যে অনেক পানি পিপাসা পেয়েছে। এই নাও পানি। এ কি, তুমি আমাকে ময়লা পানি পান করতে দিয়েছো কেন? আর এই পানিগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোনো এক ময়লা পুকুরের পানি। হ্যাঁ, এই বনে সবাই ময়লা পুকুরের পানি পান করে। এখন তুমি এই পানি পান করলে করো, নয়তো যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। এরপর টুনি ময়লা পানির গ্লাস তোতাকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যাওয়ার পর টুনি একটা পুকুর দেখতে পায়। এই যে শুনছো, বলছি কি আমাকে একটু বিশুদ্ধ পানি পান করতে দাও না, আমার যে খুবই পানি পিপাসা পেয়েছে। বিশুদ্ধ পানি আবার কেমন? আমরা কোনো বিশুদ্ধ পানি চিনি না গো। তবে তোমার যখন খুব পিপাসা পেয়েছে তাহলে ওই যে একটা পুকুর দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে যত ইচ্ছে পানি খাও। সে কি, এই পুকুরে তো গাভীকে গোসল করাচ্ছে, আর এই পুকুরের পানিগুলো তো অনেক ময়লা, আর এই দূষিত পুকুরের পানি খেলে তো আমি অসুস্থ হয়ে যাব। দেখো বোন, এই পুকুরের পানি ছাড়া এই বনে আর কোথাও পানি পাবে না। আমরা এই শীতলপুর বনবাসীরা এই পুকুরের পানি খাই। চলো তো সুখী, আমরা গিয়ে পুকুর থেকে পানি পান করে আসি। এই বনের পাখিদের যে অবস্থা দেখছি, তাতে করে তো সবাই খুব শীঘ্রই অসুস্থ হয়ে যাবে। আর এদের কথা শুনে মনে হচ্ছে এই বনে কোনো বিশুদ্ধ নলকূপ নেই। না না, এই বনের পাখিদের বাঁচাতে হলে একটা নলকূপের ব্যবস্থা করতেই হবে। কিন্তু আমার কাছে তো কোনো নলকূপ কেনার মতো কোনো টাকা নেই। যাই, এই বনের মোড়লের কাছে যাই আর তাকে গিয়ে নলকূপের কথা বলে দেখি। এরপর টুনি মোড়লের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় মোড়লের স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়েছেন। একে মোড়ল বাবু, ইগলি দিদি তো অনেক অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না কেন? কি করব, ইগলির তো কিছুতেই রোগ সারছে না। কতবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু কিছুতেই ও সুস্থ হচ্ছে না, আর আমার শরীরটা ভালো ঠেকছে না। মোড়ল বাবু, আপনি আমার কবুতরকে বাঁচান। আমার কবুতর যে অনেক অসুস্থ হয়ে পড়েছে, টাকার অভাবে ডাক্তারের কাছে নিয়ে যেতেও পারছি না। আপনি আমাকে কিছু টাকা দাও দিন মোড়ল বাবু, তা না হলে যে আমার কবুতর মরে যাবে। আমার কাছে যা টাকা ছিল সবগুলো টাকা আমার ইগলির ওষুধ কিনতে শেষ হয়ে গেছে। এখন যে আমার কাছে কোনো টাকা নেই রে সুখী। মোড়ল বাবু, আমি শুনতে পেলাম বনে সবাই নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে। না জানি কোন বিপদ দেখা দিল আমাদের এই বনে। তোমাদের নিজেদের ভুলের কারণে তোমরা সবাই অসুস্থ হয়ে পড়ছো, কারণ তোমাদের এই বনে কোনো নলকূপ নেই। তোমরা সবাই প্রতিদিন দূষিত পানি পান করায় এমন অসুস্থ হয়ে পড়েছো। হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো আমাদের রোগও সারছে না, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি হলাম টুনি, আর আমি বিপদে পড়ে এই বনে চলে এসেছি। কিন্তু তুমি আমার বাড়িতে কেন এসেছো বলো তো? এরপর টুনি ইগলকে সব কথা খুলে বলে। তুমি ঠিক কথা বলেছো টুনি,
কিন্তু আমার কাছে যে সত্যি কোনো টাকা নেই। তাহলে এখন উপায়? টাকা নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে। কি বুদ্ধি টুনি? এরপর টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর এভাবে সে দিন কেটে যায়। আর পরের দিন সকালে বনের সবাইকে একসাথে নিয়ে টুনি একটা বাঁশের নলকূপ তৈরি করে। দেখো সবাই, আমাদের বাঁশের নলকূপ তৈরি হয়ে গেছে। এখন শুধু পরীক্ষা করে দেখা বাকি যে সত্যি সত্যি বাঁশের নলকূপ থেকে বিশুদ্ধ পানি আসছে কিনা। হ্যাঁ টুনি, তুমি আগে বাঁশের নলকূপের পানি পান করো, তারপর আমরা সবাই বাঁশের নলকূপ থেকে বিশুদ্ধ পানি পান করব। আহ, এতক্ষণ পর আমি পানি পান করে অনেক তৃপ্তি পেলাম। এখন থেকে তোমরা সবাই বাঁশের নলকূপের পানি পান করবে। নাও নাও, তোমরা তোমাদের কলসি ভরে পানি নাও। এরপর সবাই একে একে তাদের কলসিতে ভরে পানি নেয় আর সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ঈগল, ইগলি ও কবুতর সুখী টুনির কাছে আসে। টুনি, আয় টুনি, ঘুম থেকে ওঠো। কে কে ডাকে? ও, তোমরা কিছু বলবে নাকি? টুনি, তোমার যেমন বুদ্ধি তেমন হাতের জাদু। আমার ইগলিকে এত ঔষধ খাওয়ালাম, কিন্তু কিছুতেই সুস্থ করতে পারলাম না। আর কালকে তোমার বানানো বাঁশের নলকূপের পানি খেয়ে আমার ইগলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ ঈগল দাদা, এবারে কবুতর বাঁশের নলকূপের পানি পান করে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সবার কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। আর টুনিও ধীরে ধীরে শীতলপুর বনে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। আর সেই বাড়িতে অনেক সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে টুকি ও রকের সাথে কালো ও কাকুলি দিনের পর দিন অন্যায় অত্যাচার করতে থাকে। ও, তোদের মতো এতিমের আবার পড়াশোনা করার সাথ জেগেছে বুঝি? কাকুলি মাসি, আমরা তোমার সব কথা শুনেছি। তোমার কথা শুনে আমরা আমাদের সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তবু তুমি আমাদেরকে অত্যাচার কেন করছো বলো তো? চুপ কর, এত কথা না বলে যা বলছি তাই কর, তা না হলে দুটোকেই বাড়ি থেকে বের করে দিব। কালুর কথায় ভয় পেয়ে টুকি ও রকি কাঁদতে কাঁদতে লাঙল নিয়ে জমিতে চলে যায়। আর জমিতে গিয়ে তাদের সৎ মাকে দেখতে পায়। ওই দেখ টুকি, আমাদের মা। চল আমরা আমাদের মায়ের কাছে যাই। মা, মা, তুমি আমাদেরকে ছেড়ে দিতে চলে গিয়েছিলে মা। তোমার মতো করে কেউ আমাদেরকে ভালোবাসে না মা, কেউ বাসে না। মারে, তোদেরকে ছাড়া যে থাকতে আমারও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করব বল? তোরা তো আমার সাথে থাকতে চাইছিলি না, আর তাই তো আমি তোদেরকে ছেড়ে চলে গেছি। আমরা নিজে থেকে তোমাকে তাড়িয়ে দিতে চাইনি মা। কাকুলি মাসি আর কালু আঙ্কেল আমাদেরকে ভুলভাল বুঝিয়ে তোমাকে তাড়িয়ে দিতে বলেছিল। আর তুমি চলে যাবার পর কাকুলি মাসি আর কালু আঙ্কেল আমাদের দিয়ে সব কাজ করিয়ে নিত। কাজ করতে আমাদের খুবই কষ্ট হয় মা। কি, কাকুলি দিদি আর কালু দাদার এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার সন্তানদের উপর অত্যাচার করছে? তবে ওদেরকে ওদের পাপের শাস্তি পেতেই হবে। চল তোরা আমার সাথে। এরপর টুনি তার দুই সন্তান ও পুলিশকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এ কি টুনি, তুই পুলিশকে নিয়ে কেন এসেছিস? আমরা তোমাদেরকে আসল বাড়িতে নিয়ে যেতে এসেছি, আর টুনির বাড়ি টুনিকে ফিরিয়ে দিতে এসেছি। ইয়ে মানে টুনির বাড়ি মানে এটা তো আমাদের বাড়ি।
এটা যে আমার বাড়ি, এই হলো তার প্রমাণ। এতিম বাচ্চাদের সাথে অন্যায় করার অপরাধে আমি তোমাদেরকে থানায় নিয়ে যাচ্ছি। এরপর পুলিশ কাকুলি ও কালুকে থানায় ধরে নিয়ে যায়। মা দেখুন, আমি ডিম দিয়েছি। মা, আজ টোনা অনেক খুশি হবে। আমাদের সবটা পূরণ হতে যাচ্ছে। টোনা শুধু আজ তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরুক, আমি আজকে এই কথাটা ওকে জানিয়ে দিব। আমার টোনা আজ অনেক খুশি হবে। চুপ কর অলক্ষী, তুই জানিস না আমি তোকে এখনো বউ হিসেবে মানিনি। আমি তোর এই সন্তানকেও মানবো না। টোনা বাড়িতে আসলে ওকে আবার বিয়ে দিব। এখন এত বক বক না করে তাড়াতাড়ি গিয়ে রান্না চাপা বলছি। মা, আজকে আমি পারবো না মা, আমার শরীরটা যে অনেক দুর্বল লাগছে। মেনু মাসি বাড়িতে আছো? টুনি বোনকে নিয়ে বেরিয়ে এসো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কোথায়? বাইরে আসো তোমরা। তোতার ডাক শুনে টুনি আর মিনু বাইরে বেরিয়ে আসে। আর তোতার সামনে টোনার মৃতদেহ দেখে দুজনে কান্না করতে থাকে। আর এক ছোট্ট মিনু টোনার কাছে যায়। বাবা টোনা, এ কি হলো তোর? বাবা, তাকা আমার দিকে, আমি তোর মা। আমার ডাকে সাড়া দে বাবা। তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না। কথা বল বাবা, কথা বল। টোনা, আমি একটা ডিম দিয়েছি। কেন ডিম থেকে ছানা বের হওয়ার আগে তুমি তাকে এদিন বানালে? ফিরে এসো টোনা, ফিরে এসো। তুমি ছাড়া আমি আমাদের ছানাকে কি করে বড় করবো? টোনা। টুনির কান্না দেখে মিনু রেগে যায় আর বলতে থাকে, চুপ কর মুখ পুরি, একদম অভিনয় করবি না। তোর আর ওই অলক্ষী ডিমের জন্য আজ আমার টোনার এই অবস্থা। আমি টোনার সৎকারের আগেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। চলে যা এক্ষুনি, কাঙালি কোথাকার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো জানেন মা, এই পৃথিবীতে আমার কেউ নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা, তাড়িয়ে দিবেন না। তোর কোনো কথা শুনবো না আমি। দাঁড়া, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। মিনু ডিম সহ টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি ডিম নিয়ে উঠতে উঠতে কান্না করতে থাকে। এদিকে মিনু টোনার সৎকার করায়। অন্যদিকে টুনি একটা গাছের নিচে তার ডিম নিয়ে পায়চারি করে আর বলতে থাকে, এখন আমি কোথায় যাব? কি করব? টোনা, কেন তুমি আমাদের একা করে চলে গেলে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? দয়া করে এবার আমাকে সাহায্য করো, সাহায্য করো সৃষ্টিকর্তা। ওই গাছের নিচে একটা বিষধর সাপ ঘুমিয়েছিল। টনি অন্যমনস্ক হয়ে পায়চারি করতে সাপের লেজে পা দেয় আর সাথে সাথে সাপের ঘুম ভেঙে যায় আর সাপ টুনিকে দংশন করে আর টুনি মাটিতে লুটিয়ে পড়ে। ডিম সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে পৃথিবীতে আনতে পারলাম না সোনা, পৃথিবীতে আনতে পারলাম না তোকে। হায় হায়, এ কি করলাম আমি? ঘুমের ঘোরে একটা নিষ্পাপ ডিমকে অনাথ বানালাম। ছি, আমি অপরাধী হয়ে গিয়েছি। আমি যেহেতু অপরাধ করেছি, তাই আমি এর মাসুল দিব। এই ডিমকে আমি তা দিব আর ছানাকেই পৃথিবীতে আনবো। পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার শরীর থেকে বিষ তুললে আমি নিজেই মারা যাব আর তুমিও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। তাই তোমার ডিমকে আমি নিয়ে যাচ্ছি। এরপর সাপ ডিমটাকে মুখে করে তার গুহায় নিয়ে আসে আর ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে একদিন ডিম থেকে ছানা বেরিয়ে আসে। পেরেছি, আমি পেরেছি, আমার ভুলের মাসুল দিতে পেরেছি। ছানা, আমি তোকে বড় করব। আজ থেকে আমি তোর মা। মা, আমি খুব ক্ষুধা পেয়েছি, আমাকে কিছু খেতে দাও। এই যা, তোকে দেখে খুশিতে খেতে দেওয়ার কথাই ভুলে গিয়েছি। দাঁড়া, খাবার নিয়ে আসছি আমি।
এরপর সাপ গুহার এক কোণ থেকে একটা ফল এনে ছানার হাতে দেয়। ছানা ফলটা হাতে নেওয়ার সাথে সাথেই ফলটা নীল রঙের হয়ে যায়। এ কি, ফলটা এমন নীল হলো কেন? তোর শরীরে আবার বিষ নেই তো? এটা কি করে সম্ভব? বুঝতে পেরেছি, তোকে তা দেওয়ার কারণেই আমার শরীরের বিষ তোর শরীরেও গিয়েছে। তুই বিষ কন্যা রে মা, বিষ কন্যা। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না রে বিষ কন্যা, তুই খেয়ে নে। আর একটা কথা শোন মা, সবার থেকে সাবধানে থাকবি। তোর ছোঁয়ার কারণে কার প্রাণ যেতে পারে, বুঝেছিস? এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন বনে সাপ খাবার আনতে বেরিয়ে পড়ে আর একা একা বলতে থাকে, মেয়েটা আমার মিষ্টি ফল ছাড়া কিছুই খেতে চায় না। এখন মিষ্টি ফল কোথায় পায় দেখি, ওই দিকটায় যাই। সাপ চলতেই থাকে। এদিকে তোতা সাপকে দেখে বলতে থাকে, এটা তো অনেক বিষধর সাপ। এই সাপকে এক্ষুনি মেরে ফেলতে হবে, নয়তো এই সাপ বনের সকলের ক্ষতি করবে। যেই ভাবা সেই কাজ। তোতা পাশ থেকে একটা লাঠি নিয়ে সাপকে আঘাত করে। মেরো না, আমাকে মেরো না। এই পাখি, থামো, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে মারলে আমার বিষকন্যা আবারও অসহায় হয়ে পড়বে। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি কারো ক্ষতি করবো না। সাপ কখনো কারো বন্ধু হয় না, তোকে তো ছাড়বো না। এরপর তোতা সাপকে মেরে ফেলে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিষকন্যা কান্না করতে থাকে আর বলতে থাকে, মা এখন আসছে না কেন? আমি জানি ক্ষুধা লেগেছে। মা তো তাড়াতাড়ি আসতে চেয়েছিল। মায়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? না, এভাবে হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই। আমি গেট খুঁজে মাকে খুঁজতে বের হতে হবে। বিষকন্যা গুহা থেকে বেরিয়ে পড়ে। আর এদিক ওদিক তার মা সাপকে খুঁজতে থাকে। এরপর বিষকন্যা একটা গাছ আছে নাকি দেখি তো। একে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করবো। বলো। আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর হাঁটতেও পারছি না। পায়ে ব্যথা পেয়েছি। আমার বাবা মা ওই সামনের রাস্তাটার দিকে গিয়েছে। তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাবো তোমার বাবা মায়ের কাছে। এসো, আমার পিঠে এসো। বিষকন্যা যেই পারুলের হাত ধরে, সাথে সাথেই পারুলের পুরো শরীর বিষে নীল হয়ে যায় আর পারুল মাটিতে লুটিয়ে পড়ে। আমি কি করলাম? মায়ের কথা কি করে ভুলে গেলাম আমি? মা তোমাকে কাউকে স্পর্শ করতে নিষেধ করেছিল। আমি টাকা, আমার দিকে টাকা। হায় হায়, এ আমি কি দেখছি? এই মেয়ে, কে তুই? তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। আমার মেয়ে কেন এমন সাপের বিষের মতো নীল হয়েছে বল? বল বলছি। তার মানে এই মেয়ে বিষকন্যা। এই কে কোথায় আছো? এখানে এসো। বিষকন্যা আমার মেয়েকে মেরে ফেলেছে। কেউ কি আছো? তাড়াতাড়ি এখানে এসো। কোথায় বিষকন্যা? দেখি তো, তোর মাকে আমি মেরেছি আর এখন তোকে মারবো। আমাকে বিশ্বাস করো, আমি এমনটা ইচ্ছে করে করিনি। আমি একে সাহায্য করতে চেয়েছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আবার মায়ের কাছে যাবো। তোর মাও এভাবে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ছাড়িনি। তোকেও ছাড়বো না। এই, মারো সবাই। এরপর সবাই লাঠি দিয়ে বিষকন্যাকে মারতে মারতে মেরেই ফেলে। আর বিষকন্যা মরার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে, তোরা আমাকে আর আমার মেয়েকে বাঁচতে দিসনি। আমি আর আমার মেয়ে আবারও ফিরে আসবো আর প্রতিশোধ নিব। আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। বহুদিন আগের কাহিনী। রূপপুর জঙ্গলে এক অনাথ টুনি তার মামির সাথে বাস করত। কিন্তু টুনি অনেক কালো ছিল।
একে তো তার বাবা মা মারা গিয়েছিল, তার উপর তার গায়ের রং কালো হওয়ার জন্য তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার জীবনে কোনো আনন্দ ছিল না। শোনো বান্টি, তোমার ওই অপয়া কালো ভাগ্নিকে পুষে পুষে আমার সংসারের বেহাল দশা হয়ে গেছে। এটার তো কোনো দিনও বিয়ে হবে না, শুধু শুধু আমার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছে। আহা সুখী, এভাবে বলছো কেন? মেয়েটার তো আমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। কোথায় যাবে বলো তো? সে আমি কি জানি। হ্যাঁ, আপদটাকে বিদায় করো তাড়াতাড়ি। দাঁড়াও, আমি ওর বিয়ের ব্যবস্থা করে ওকে তাড়ানোর ব্যবস্থা করছি। এই বলে বান্টি তার বাড়ি থেকে চলে যায়। এইদিকে টুনি তার মামা মামির সব কথা শুনে নেয়। আমার জন্য শুধু শুধু মামাকে কথা শুনতে হচ্ছে, অশান্তিতে থাকতে হচ্ছে। হায় ঈশ্বর, আমার সাথে কি তোমার এত কিছু করতে হলো? প্রথমত বাবাকে কেড়ে নিলে, তারপর মাকে কেড়ে নিলে, আর আজ শান্তিটুকু তুমি কেড়ে নিলে। ঈশ্বর, তুমি আসলে কি চাও ঈশ্বর, বলো তো? টুনি এসব বলছিল আর কাঁদছিল। এইদিকে বান্টিও টুনির জন্য ছেলের সন্ধান করছিল। এরপর হঠাৎ একদিন এক পরিবার আসে টুনিকে দেখতে। সুখী সবার খাবার দাবারের ব্যবস্থা করে। সবাই খেয়ে আসল কথায় আসে। আমাদের মেয়েকে পছন্দ হয়েছে আপনাদের? হয়েছে, তবে আমাদের কিছু শর্ত আছে। বিয়ের দিনেই মেয়ের সাথে 10 ভরি স্বর্ণ অলংকার আর 10 লক্ষ টাকা দিতে হবে। যদি এটা আপনারা মেনে নেন তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আসলে আমাদের তো অত টাকা পয়সা এক্ষুনি নেই। আপনারা যদি আমাদের সময় দেন, আমি চেষ্টা করব। চুপ করো তো তুমি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি এই অপয়াটাকে সব দিতে চাচ্ছ? তাহলে আমাদের মেয়ের জন্য কি রাখবে? হ্যাঁ, তুমি কি আমাকে পথে বসাতে চাও? বাহিরের লোকদের সামনে একে শুরু করলে তুমি, বলো তো? এরপর সুখী রেগে গিয়ে শালিককে বলে, এই যে শুনুন, আমরা মেয়ের বিয়ে দিতে চাচ্ছি, এই বলে এটা নয় যে আপনাদের সব কথা আমাদের মেনে নিতে হবে। আপনারা এখন এখান থেকে আসতে পারেন। আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না, বুঝতে পেরেছেন? দিবেন না? তাহলে নাটক করে আমাদের ডেকে আনার কি দরকার ছিল? যত সব। আপনারা দয়া করে কিছু মনে করবেন না, ডেকে আনার জন্য আমি দুঃখিত। এরপর শালিকরা চলে যায় আর বান্টিও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে সুখী রেগে আগুন হয়ে টুনিকে ধরে খুব মারে। মামি, তুমি আমাকে মেরো না মামি, আমার খুব লাগছে মামি। ছাড়ো মামি, ছাড়ো, আর মেরো না। তোর জন্যই আমার সংসারে আজ এত অশান্তি। আমার সংসারে এত খরচ বেশি হয়েছে। আমি আজ তোকে মেরেই ফেলবো। মেরো না মামি, মেরো না, দয়া করো। এরপর সুখী মারা বন্ধ করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে সুখী পায়রা এক ভিখারিকে দেখতে পায় আর তখন ভাবে, এই ফকিরটার সাথে যদি টুনির বিয়ে দিতে পারি তাহলে আর আমাকে কোনো যৌতুক দিতে হবে না। আর ফকির তো কিছু বলতেও পারবে না, আর কিছু চাইতেও পারবে না। এরপর সুখী ফকিরটাকে বাড়িতে ডেকে নিয়ে আসে আর টুনির সাথে বিয়ে দিয়ে দেয়। ভিখারিটা বউকে পেয়ে মহা খুশি আর বউ নিয়ে বাড়ি চলে যায়। এ কি, আপনি কি এই মাটির ঘরেই থাকেন নাকি? হ্যাঁ টুনি, চলো ঘরের ভিতরে চলো, তোমার অনেক ভালো লাগবে। চলো চলো। ঘরটা দেখতে অদ্ভুত লাগছিল। টুনি ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢুকে সে অবাক হয়ে যায়। চারিদিক ঝলমল করছিল সোনার আসবাবপত্র দিয়ে। সামনে টেবিল ভর্তি সব রাজকীয় খাবার, তার পাশেই বিছানার উপর অনেকগুলো ফুল। টুনি অবাক হয়ে টোনাকে বলে, আচ্ছা, আপনি এই মাটির ঘরের মধ্যে এত দামি দামি জিনিস থাকতে কেন ভিক্ষা করেন? আমি কোনো সাধারণ ভিখারি নই, আমি হলাম অচিনপুরের রাজপুত্র। তবে সাধারণ রাজপুত্র নয়, মায়াবী রাজপুত্র। আমি শুধু অসহায়দের সাহায্য করি। আপনি এত শক্তিশালী রাজপুত্র হয়ে আমার মতো কালো মেয়েকে কেন বিয়ে করলেন?
তুমি দেখতেই শুধু কালো, কিন্তু তোমার ভিতরটা একদম দুধের মতো সাদা। আর তুমি খুব নরম মনের একটা পাখি, আর তার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। টুনি টোনার মুখে এমন কথা শুনে আনন্দে কেঁদে ফেলে। এভাবেই তারা দুজনে সংসার করতে থাকে। এইদিকে বান্টিও তার রাগ ভেঙে বাড়ি ফিরে আসে। বাড়ি গিয়ে টুনিকে না পেয়ে জিজ্ঞেস করলে সুখী বলে, তোমার দুশ্চরিত্রা ভাগ্নি একটা ফকিরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। যা করেছে অনেক ভালো করেছে, তবুও তো তোমার হাত থেকে বেঁচে গেল। বান্টির কথায় সুখী মুখ ভেঙচিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে টোনা টুনিকে বলে, টুনি, এই গয়নাগুলো পরে নাও, কপালে একটা টিপ দাও, আর এই ফুলটা কানে গোজো। অনেক সুন্দর করে সেজে নাও তো, আজ তোমাকে আমি কোথাও বেড়াতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি সেজে গুজে সুন্দরভাবে টোনার সামনে এসে হাজির হয়। এরপর টোনা টুনিকে নিয়ে তার মামার মামির বাড়িতে যায়। সুখী টুনির গায়ে এত গয়না দেখে অবাক হয়ে যায়। কিরে টুনি, এগুলো এত দামি দামি গয়না তুই কোথা থেকে চুরি করেছিস? হ্যাঁ, ওগুলো টুনি চুরি করেনি, আমি দিয়েছি। কেন মামি, আপনার কি লোভ হচ্ছে নাকি? লোভ হলে চলুন আমার সাথে, আমার বাড়িতে চলুন। এরপর সুখী লোভের বশবর্তী হয়ে টোনা আর টুনির সাথে যেতে থাকে। এরপর তারা টোনার সেই মাটির ঘরে যায়। মামি, এবার আপনি ঘরের ভিতর প্রবেশ করুন। এটা তো একটা মাটির ঘর, এখানে কিভাবে গয়না থাকতে পারে? হ্যাঁ, আপনি ঢুকেই দেখুন না। এরপর সুখী মাটির ঘরের মধ্যে ঢুকে পড়ে আর চারপাশে সব গয়না দেখে লোভে লাল হয়ে যায় আর সেই গয়নাগুলো নিতে চায়। কিন্তু যখনই গয়নাতে হাত দেয় তখনই সেই গয়না সুখীকে মারতে থাকে। ও মা গো, ও বাবা গো, আমাকে বাঁচাও, এই গয়নাগুলো তো আমাকে মেরেই ফেলবে। বাঁচাও আমাকে। সুখীর চিৎকার শুনে টুনির খুব মায়া হয় আর টোনাকে বলে, আপনি আমার মামিকে ছেড়ে দিন, মামির যে খুব কষ্ট হচ্ছে। তোমাকে যখন কষ্ট দিয়েছে তখন তো তার কষ্ট লাগেনি, তাই ওনাকে শাস্তি দিলাম। এরপর টোনা সুখীকে বাইরে বের করে আনে। আমার অনেক ভুল হয়ে গেছে টুনি, আমাকে তুই মাফ করে দে। এমনটা আর কখনোই করব না আমি, আমাকে ক্ষমা করে দে মা। ছি ছি মামি, এমন করে বলছো কেন? ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন, তাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এরপর থেকে সুখী টুনির সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে আর টুনিও তার মামা মামিকে অর্থ দিয়ে সাহায্য করতে থাকে। যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি, আমি মজা দেখাবো। এবার আসুক তারি, আমি মজা। টুনিকে দেখে টোনা চোর মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, কোনোভাবে একটা চুরি করতে এলাম, তবুও দেখছি বাড়ির মালিক যাক না। এবার আমি কি করব? পালাবো নাকি চুরি করব? এই বলে টোনা পেছাতে থাকে। হঠাৎ করে একটা টেবিলের সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায় টোনা। তুমি এসেছো? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার উপর কিন্তু আমার ভীষণ অভিমান হয়েছে। না মানে তুমি কি বলছো? চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। চলো, এক্ষুনি চলো, তুমি আমাকে বিয়ে করে নিবে। টুনির এমন কথা শুনে টোনা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কি করবে তার কিছু সে বুঝতে পারে না। আর এদিকে টুনি তো পুরো নাছোড় বান্দা। সে টোনাকে জোর করে ধরে নিয়ে কাজী অফিসে চলে যায়। কাজী সাহেব, আমি পাত্র ধরে এনেছি, এবার আপনি বিয়ে পড়ান তো তাড়াতাড়ি, যেন এ আমাকে ছেড়ে কোথাও যেতে না পারে। বলছিলাম কি, যদি আরেকটু ভেবে দেখতে। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। আমি তোমাকে
বলেছি না বিয়ে করতে, এখন তুমি চুপচাপ বিয়ে করে নাও। টুনির চাপে পড়ে টোনা মনে মনে ভাবতে থাকে, সৃষ্টিকর্তা, চুরি করতে এসে আমি কোন পাগলের পাল্লায় ফেসে গেলাম। এবার আমি কি করব? এই পাগল মেয়ে তো আমাকে বিয়ে করে ছাড়বে। পালাবো কি? না না, পালালে যদি পুলিশে দেয়। টোনা, তোর ঘরে তো আর বউ নেই, চুপচাপ মুখ বুজে বিয়েটা করে নে এবার। টোনা আর কোনো কথা না বলে চুপচাপ বিয়ে করে নেয়। বিয়ে করেছো, এখন আবার কলা গাছের মতো দাঁড়িয়ে কেন আছো? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। আমার তো কোনো বাড়ি নেই, আমার যেখানে রাত আমি সেখানেই কাজ। ওসব কাজ মাত বাদ দিয়ে নিয়ে চলো আমাকে। আমি কোন জ্বালায় পড়লাম রে বাবা। আচ্ছা চলো আমার সাথে। টোনা টুনিকে নিয়ে তার ভাঙা একটা ঘরে চলে যায় আর সেখানে টুনিকে থাকতে বলে। শুধু শুধু আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার কোনো ঘর নেই। এই তো আমি তোমার ঘরে চলে এসেছি, নাও আজ ঘুমিয়ে পড়ো, কাল দেখা যাবে বাকিটা। টোনা মুখটা কালো করে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠে টোনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে আরে টুনি, তুই টোনার বাড়িতে কি করছিস? তোর না আমাকে বিয়ে করার কথা ছিল? চুপ, তোর মতো মার্কা মারা কালো চোরকে বিয়ে করা আমার বইয়েই গেছে। আমি কাল রাতে টোনাকে বিয়ে করেছি, এখন আমি টোনার সাথে সুখে শান্তিতে সংসার করব। তোর ছায়াটাও আমি আর মারাবো না, বুঝেছিস? যা তো এবার তুই এখান থেকে চলে যা। টোনা এসে দেখলে আমার উপর আবার ভীষণ মন খারাপ করবে। তুই আমার সাথে প্রতারণা করলি, দেখবি তোর কোনোদিনও ভালো হবে না। এই বলে কালো রেগে আগুন হয়ে চলে যায় আর টুনি মুচকে মুচকে হাসতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন টুনি বলে, টোনা, তুমি কোনো কাজ কেন করছো না? এভাবে ঘরে বসে থাকলে কি আমাদের সংসার চলবে বলো? আমি এই বউকে কিভাবে বলি যে আমি একটা চোর? যদি এ চুরির কথা জানে তাহলে তো আর এক মুহূর্ত আমার সাথে থাকবে না। কি গো, কি ভাবছো? কই কিছু না তো, তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য বাজার করে নিয়ে আসছি। একা ছিলাম, কত ভালো ছিলাম, কেন যে বিয়ে করতে গেলাম। কত সুন্দর আগে দিন কাটাতাম, রাতের বেলা চুরি করতাম আর সারাদিন ঘুমাতাম, আর এখন তো আমাকে মাথার উপর বোঝা নিয়ে চলতে হচ্ছে। হঠাৎই টোনার চোখ যায় কালো কাপের লাউয়ের মাচার দিকে আর টোনা বলে, আরে বাহ, এখানে তো দেখছি অনেকগুলো লাউ ঝুলে আছে। আমি যদি এখান থেকে একটা লাউ চুরি করে নিয়ে যাই তাহলে তো কেউ বুঝতেই পারবে না। আশেপাশে তো আমি কাউকেও দেখতে পাচ্ছি না। যাই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তাড়াতাড়ি করে টোনা একটা লাউ ছিঁড়ে নেয় আর তার বাড়ির দিকে যেতে থাকে আর কালো কাক সেটা দূর থেকে দেখতে ফেলে। ওরে বেটা টোনা চোর, তুই আমার লাউ চুরি করে নিয়ে যাচ্ছিস? দাঁড়া, আসছি আমি, আর দেখাচ্ছি তোকে মজা। এই বলেই কালো টোনার পিছু নেয় আর টোনা লাউ নিয়ে তার বউকে বলে, এই নাও, তোমার জন্য আমি বাজার করে কচি লাউ নিয়ে এসেছি। আজ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে তো, গরম ভাত দিয়ে আমি একটু মেখে মেখে খাবো। তুমি বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। বাহ বাবা বাবা বাহ, আমার গাছের লাউ চুরি করে রান্না করা হচ্ছে গরম গরম ভাতের সাথে মেখে মেখে খাওয়ার জন্য। খাওয়াচ্ছি আজ আমি তোকে, দাঁড়া। এই বেটা কালু, এই লাউয়ে কোথায় তোর নাম লেখা আছে? দেখা তো আমাকে। কোথাও লেখা নেই, তবু এটা আমার গাছের লাউ, তাই ভালোই ভালোই ফিরিয়ে দে বলছি আমাকে এই লাউটা। এটা আমার লাউ, আমি এই লাউ তোকে দিব না, যা ভাগ এখান থেকে। শালার বেটা, আমার গাছের লাউ চুরি করেছিস আর তার উপর আবার আমার প্রেমিকাকে জোর করে বিয়ে করেছিস। আজ তো এই লাউ দিয়ে আমি তোর মাথায় ডুগডুগি বাজাবো। তুই আমার মাথায় ডুগডুগি বাজাবি আর আমি তোকে ছেড়ে দিব? তা কখনোই নয়, আমি তোর মাথায় দোতারা বাজাবো। আর তোর প্রেমিকাকে আমি জোর করে বিয়ে করিনি, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, বুঝেছিস? হ্যাঁ, আমার স্বামী সত্যি বলছে, আমি তোর মতো চোরকে ভালোবাসি না। কি ছিলে আমার বলো না, আছি তো আগেরই
মতো এখনো আমি। ভুলে কি দিয়েছো তুমি সেদিনেরই কথা, আমারই এ বুকে তুমি দিয়েছিলে ব্যথা। কালু চোর, তুই আমার কলিজার টুকরা বউয়ের গায়ে হাত দিয়েছিস, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। এই বলে টোনা আর কালু কাক মারামারি শুরু করে দেয় আর তাদেরকে চিৎকার করতে থাকে। তাড়াতাড়ি এসো, ওই কালো চোরা যে আমার স্বামীকে মেরে ফেললো। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। এই হতচ্ছাড়া, কি হয়েছে তোদের? এরপর টোনা কালুর রাউ চুরি আর তার প্রেমিকার কথা খুলে বলে। মোড়ল মশাই, সত্যিটা আমি বলছি, আসলে কালুর সাথে আমার প্রেম ছিল, কিন্তু কালু ছিল চোর। ওই একদম আমাকে সময় দিত না, তাই আমি ওকে ছেড়ে টোনাকে বিয়ে করি। আর টোনা হঠাৎ হঠাৎ চুরি করে সেটাও আমি জানি। আর টোনা আমার মন রাখার জন্য কালুর লাউ চুরি করেছিল, তার জন্য আমি আর টোনা লাউ ফিরিয়ে দিব, কিন্তু কালুকে আমি আর আমার জীবনে দেখতে চাই না। ঠিক আছে, তোর কথাই রইল। কালু, তুই আর কোনোদিন ওদের বিরক্ত করতে আসবি না। আর টোনা, তুই এক্ষুনি চুরি করা লাউ ফিরিয়ে দে। এরপর টোনা মোড়লের বলা কথা মতো লাউ ফিরিয়ে দেয় আর কালু টোনার জীবন থেকে অনেক দূরে চলে যায়। এরপর থেকে টোনা চুরি করা বাদ দিয়ে পরিশ্রম করে সংসার চালাতে থাকে।